মহিলা স্কোয়াড্রন লিডার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার শাহনাজ সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্পষ্টভাবেই বলেছেন, পাইলটের সাথে স্টেশনের কি কথা হয়েছে সেটা শোনা যায় ব্ল্যাক বক্সের মাধ্যমে। বিমান বাহিনী থেকে রহস্যজনকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিমানে ব্ল্যাক বক্স ছিল না, কিন্তু ক্যাপ্টেন মারুফ বলেছেন ব্ল্যাক বক্স থাকতে পারে না, এটা হতেই পারে না। বডি এমন ভাবে পুরছে, পুরো মাংস বের হয়ে সাদা হয়ে গেছে। অ্যাসিড কিছু একটা আমাদের শরীরে পড়ছে, পুরো শরীর হাত পা মুখ জ্বলছিল। প্রশ্ন হলো, কেন এই ফাইটার জেট স্কুলের উপর আছড়ে পড়লো? আর যে চীন এই ফাইটার জেট তৈরি করেছে তারা 2013 সালেই এই ফাইটার জেট বাতিল করে দিয়েছিল। তাহলে কেন এত পুরনো একটা ফাইটার জেট আজও বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহার করছে? ঢাকার মতো এত একটা জনবহুল শহরে কেন এয়ারফোর্সের ট্রেনিং চলছিল? আর জানলে শকড হবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি দেখে বুঝিয়ে গেছেন। সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বেশি কথা বলা মানে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো, তার আগে রিকোয়েস্ট করবো যারা ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইল স্ক্রিন থেকে। মহিলা স্কোয়াড্রন লিডার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার শাহনাজ সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্পষ্টভাবেই বলেছেন, কোনো বিমান যখন দুর্ঘটনা পতিত হয় বা হেলিকপ্টার বা যুদ্ধ বিমান যদি দুর্ঘটনা কবলিত হয়, তখন বিমানের সাথে পাইলটের সাথে স্টেশনের কি কথা হয়েছে সেটা শোনা যায়। অর্থাৎ সর্বশেষ কার সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে সেটা কিন্তু শুনতে পাওয়া যায় ব্ল্যাক বক্সের মাধ্যমে। এই যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমানটি উপচে পড়েছিল, আশ্রয় পড়েছিল, শত শত ছাত্রছাত্রী আহত নিহত হয়েছে, সেখানে পাইলট কার সাথে সর্বশেষ কথা বলেছে, কি কথা বলেছে, এই প্রশ্ন কি আসে না? কিন্তু বিমান বাহিনী থেকে রহস্যজনকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিমানে ব্ল্যাক বক্স ছিল না, কিন্তু ক্যাপ্টেন মারুফ বলেছেন ব্ল্যাক বক্স থাকতে পারে না, এটা হতেই পারে না। স্কোয়াড্রন লিডার শাহনাজ আরও জানিয়েছেন তার স্বামীও 2010 সালে এভাবে নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন। তখন তিনি বিমান বাহিনীর কাছে জানতে চেয়েছিলেন, আমার স্বামীর সাথে সর্বশেষ কি কথা হয়েছিল, কার সাথে কথা হয়েছিল, আমি তা শুনতে চাই। তখন তার সাথে কর্তৃপক্ষ ঘড়িমসি শুরু করে। তখন তিনি ধরে নেন ব্যাপারটি একটি ষড়যন্ত্র ছিল। তাহলে কি আমরা ধরে নিব যেই মাইলস্টোন কলেজের উপরে যে বিমানটি আশ্রয় পড়েছিল এটি একটি ষড়যন্ত্র ছিল? প্রিয় বন্ধুরা, এটার সাথে আরও কিছু প্রশ্ন আছে, আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন, অবশ্যই আপনাদের অনেক প্রশ্নের খোরাক পাবেন। এই মাইলস্টোন কলেজের মালিক কর্নেল নুরুন নবী, সে নিজেও একজন ভয়াবহ আওয়ামী লীগ, দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ, এবং রামগঞ্জের বাড়ি তার। সে ভয়ঙ্কর একটা মানে এডুকেশনাল ক্রিমিনাল, মানে দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবসায়ী, সোজা কথা যাকে বলে। এই প্রতিষ্ঠান থেকে জুলাই আগস্টে অসংখ্য ছাত্রছাত্রী প্রতিষ্ঠানের নির্দেশ না মেনে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেখানে এই মালিকের, অর্থাৎ মাইলস্টোনের মালিকের মারাত্মক ক্ষোভ ছিল। ক্ষোভ ছিল ভারতের, ক্ষোভ ছিল শেখ হাসিনার, ক্ষোভ ছিল ওয়াকারের। এখন কথা হলো, কি এমন ক্ষোভ থাকতে পারে এই স্কুলের বিরুদ্ধে? শত শত স্কুল আছে না, শত শত স্কুলের মতো এই স্কুল না। এই স্কুলে 20,600 ছাত্রছাত্রী, বুঝতে পারছেন? 20,600 ছাত্রছাত্রী। 20,600 ছাত্রছাত্রী যখন এখান থেকে বেরোয় তখন ওই এলাকা কিন্তু অচল করে দেওয়া সম্ভব, এক। দ্বিতীয়ত, ওই এলাকায় 6 তলার উপরে ভবন করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু এই মাইলস্টোনের মালিক 12 তলা 14 তলা ভবন করেছেন। কর্তৃপক্ষ নিষেধ করেছিল, তখন সে কি করেছে জানেন? ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, যাও প্রোটেস্ট করো, যে আমরা আমাদের প্রতিষ্ঠান বড় করতে চাই। ছাত্ররা বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। এই হলো কর্নেল অবসরপ্রাপ্ত নুরুন নবী, এই মাইলস্টোনের মালিক। তার অপরাধগুলো বুঝতে পারছেন তো? সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্কোয়াড্রন লিডার শাহনাজ আরও জানিয়েছেন, যখন এই যে বিমানটা আশ্রয় পড়েছিল মাইলস্টোনে, এটা ছিল ওই স্কোয়াড্রন লিডারের প্রথম সলো ড্রাইভিং, বিমান ড্রাইভিং, অর্থাৎ তার প্রশিক্ষণ শেষ, এটাই ছিল সলো। তো সলো ড্রাইভিংয়ের আগে 7-8 ঘন্টা যাবত 8 থেকে 10 জন মানুষ পুরো বিমান চেক করে, কোথায় কোন সমস্যা আছে, ব্ল্যাক বক্স আছে কিনা, স্টেশনের সাথে কিভাবে যোগাযোগ করবে, সব কিছু কিন্তু আগেই বলে দেওয়া হয়। পৃথিবীতে এমন ঘটনা বিরল যে সলো বিমান প্রথম চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রশ্ন হলো, কেন এই ফাইটার জেট স্কুলের উপর আছড়ে পড়লো? আর যে চীন এই ফাইটার জেট তৈরি করেছে তারা 2013 সালেই এই ফাইটার জেট বাতিল করে দিয়েছিল। তাহলে কেন এত পুরনো একটা ফাইটার জেট আজও বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহার করছে? ঢাকার মতো এত একটা জনবহুল শহরে কেন এয়ারফোর্সের ট্রেনিং চলছিল? আর জানলে শকড হবেন, যখন এই ছোট ছোট শিশুদের দগ্ধ শরীর দেখে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, তখন এই স্কুলেরই পাশে থাকা কিছু ব্যবসায়ী
হসপিটালে যেতে ভাড়া লাগে 20 টাকা, সেখানে তারা ভাড়া চাইছিল 200 টাকা। কথা হচ্ছে এরা কি আদৌ মানুষ? আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। মাত্র 1 মাস আগেই ভারতের আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় প্রায় 260 জন মানুষ মারা গিয়েছিলেন। যে দুর্ঘটনার ক্ষত সেরে ওঠার আগেই আবারও এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। কিন্তু জানলে আশ্চর্য হবেন, ভারত এবং বাংলাদেশের এই 2 দুর্ঘটনার পেছনেই এমন এক নেগলিজেন্সি রয়েছে যেটা নিয়ে কখনোই স্টেপ নেওয়া হয়নি। বা বলতে পারেন আজ যে এতগুলো শিশুর জীবন গেল সেটাও এই একটা নেগলিজেন্সির কারণে। কি সেই নেগলিজেন্সি? আজ রোমাঞ্চপিডিয়ার ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। 5ই আগস্ট 1984 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল। কিন্তু খারাপ ওয়েদারের জন্য ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র 500 মিটার দূরেই একটা জলাভূমিতে সেই প্লেনটা ক্র্যাশ করে যায়। প্লেনে থাকা প্রায় 49 জন মানুষ সাথে সাথে মারা যান, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বিমান দুর্ঘটনা। কিন্তু 21শে জুলাই যেভাবে ফাইটার জেটটা একটা স্কুলের উপর ভেঙে পড়েছে, তার মৃত্যুর সংখ্যা এবং ভয়াবহতা হয়তো সেই 1984 সালের ঘটনাকেও হার মানাবে। এদিন এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল চলুন এবার সেই বিষয়ে জানা যাক। এদিন দুপুর 1টার দিকে বাংলাদেশ এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর একটা চাইনিজ মেড F-7 ফাইটার জেট নিয়ে ঢাকার এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এদিন এই জেটে তিনি একাই ছিলেন, আর এটা ছিল তার ট্রেনিংয়ের ফাইনাল ফেজ। মানে তাকে একাই এই ফাইটার জেটটাকে সফলভাবে ওড়াতে হবে। কিন্তু এই জেট টেক অফের কিছু সময়ের মধ্যেই তৌকির বুঝতে পারেন এই যুদ্ধ বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। কয়েক মিনিটের মধ্যেই এই জেটটা তার কন্ট্রোলের বাইরে চলে যায়, আর খুবই দ্রুত গতিতে এর উচ্চতা কমতে শুরু করে। তৌকির সাথে সাথে এয়ারবেসে কন্ট্যাক্ট করেন, আর এয়ারবেস থেকে তাকে ইমিডিয়েটলি ইজেক্ট করতে বলা হয়। আর এরপরই তার সাথে এয়ারবেসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে এই এয়ারবেস থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই ছিল ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। রিপোর্ট মতে তৌকির নিজের জীবন বাঁচানোর বদলে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন এই ফাইটার জেটটাকে বাঁচাতে, বা অন্তত এই ফাইটার জেটটাকে একটা ফাঁকা জায়গায় ক্র্যাশ করাতে। বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে খালি জায়গায়, বিশেষ করে মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এই ফাইটার জেট সেই স্কুলের বিল্ডিং এর উপর আছড়ে পড়েছিল, আর সাথে সাথে জেট ফুয়েলে আগুন ধরে যায়। গতকাল সারাদিন ঢাকা শহরে, খোদ ঢাকা শহরে ভীষণ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। দেশের আইন শৃঙ্খলার অবস্থা কতটা খারাপ সেটা অলমোস্ট প্রমাণিত হয়েছে গতকাল। এবং দুটো ঘটনা দুটো জায়গায় ঘটাকে খুব বেশি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে বলে আমি বিশ্বাস করি না। আমি কিছুদিন থেকেই বলার চেষ্টা করছি, লিখছি, প্রথম আলোতে একটা কলামেও লিখলাম, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি পরিকল্পিতভাবে ঘটানো হবে একটা গ্রুপ, একটা পক্ষ এই ধরনের চেষ্টা করে যাবে। আমি মনে করি গতকাল যা যা ঘটেছে দুটো ঘটনা সেটা পরিকল্পিত। কি ঘটলো আমরা জানি। তার আগের দিন অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে। বিমান বাহিনীর একটা ফাইটার জেট ক্র্যাশ করে একটা স্কুলের ওপরে, যেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আমি দেখেছি 31। যদি এই সংখ্যা নিয়েও খুবই চমৎকার গুজব আছে এবং সেটাকে কেন্দ্র করে বহু কিছু ঘটেছে, এটা নিয়ে আমি একটু আলাদা করে কথা বলতে চাই, আলাদা একটা ভিডিওতে কথা বলবো। কিন্তু সেই গুজবকে কেন্দ্র করে যেটা দাঁড়ালো, 2 জন উপদেষ্টা ঘটনাস্থল দেখতে গিয়েছিলেন, আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন। সেখানে ছাত্ররা তাদেরকে ঘিরে ফেলে, তারা অবরুদ্ধ হয়ে পড়েন একটা কক্ষে। দীর্ঘ সময় তারা বেরিয়ে আসার চেষ্টা করেছেন কয়েকবার, কিন্তু তারা বেরিয়ে আসতে পারেননি, তাদেরকে ফিরে যেতে হয়েছে স্টুডেন্টদের চাপের কাছে নতি স্বীকার করে। 9 ঘন্টা পর, দীর্ঘ 9 ঘন্টা পর তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ তারা অবরুদ্ধ ছিলেন এই সময়টা। যে কোনো কিছু ঘটে যেতে পারতো ওখানে, অথবা তারা যখন বাইরে আসছেন তখনও ঘটে যেতে পারতো। উই আর লাকি যে তেমন কিছু খারাপ কিছু ঘটেনি। আরেকটা ঘটনা হচ্ছে সচিবালয়ে তাণ্ডব চালিয়েছে এক গ্রুপ ছাত্র, এবং এরা অর্গানাইজ যেহেতু না, এদেরকে আমরা মব বলতে পারি। মব আবার নেমেছে, কয়েকশো বা হাজারের বেশি এরকম হতে পারে, বা আরেকটু বেশিও হতে পারে, ভিডিও যেভাবে দেখলাম। তারা সচিবালয় ঘেরাও করতে গেছেন প্রাথমিকভাবে শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে, পরে তার সাথে শিক্ষা উপদেষ্টাকেও যুক্ত করেছেন। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, গতকাল রাতে কেউ কেউ একটা আলাপ তুলতে চেষ্টা করলেন, খুবই অবিশ্বাস্য লাগবে। আমরা জানি আজ মানে গতকাল ইনফ্যাক্ট এইচএসসি একটা পরীক্ষা ছিল, যেহেতু শোক দিবস ঘোষিত হয়েছিল গতকাল তার আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে, তাই এই দাবি যথেষ্ট যৌক্তিকভাবে উঠেছিল। সেটা হচ্ছে এই দিনটা এইচএসসি পরীক্ষা হবে না। যুক্তি দেওয়া যায় কখনো কখনো, কারণ শোক দিবসে সব বন্ধ থাকে না, আমাদের অফিসগুলো তো সব খোলা ছিল। কিন্তু স্টুডেন্টদের ব্যাপার, এটা নিয়ে এই আলাপ অনেকে সমর্থন করেছেন, করা হলো, কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত এসছে। তার আগের দিন রাত 3টায় যারা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা জানিয়েছিলেন, তিনি শিক্ষা উপদেষ্টার সাথে দেখা হয়েছে, আলাপ করে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি সেটা জানিয়েছিলেন। গতকাল সচিবালয়ে মব গিয়েছিল, তারা এই অপরাধে, যিনি সচিব আছেন শিক্ষা সচিব, শুনি তার অনেক দুর্নাম আছে,
বা না থাকুক বা আছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে এখন তিনি মানে যে কারণে তিনি শত্রুতে পরিণত হয়েছেন খুবই ফানি। শিক্ষা উপদেষ্টা নাকি রাজি হয়েছিলেন, তিনি চেয়েছিলেন পরীক্ষাটা পেছাতে, কিন্তু শিক্ষা সচিব সেটা হতে দেননি। মানে আমি খুব অবাক হই এই তথ্যটা কীভাবে জানা গেল, আমার খুব কৌতূহল। আইদার শিক্ষা সচিব নিজে কোথাও কাউকে বলেছেন প্রকাশ্যে অথবা গোপনে, অথবা শিক্ষা উপদেষ্টা বলেছেন। আবার আমরা এই প্রশ্ন করি, শিক্ষা উপদেষ্টা কি শিক্ষা সচিবের নিচে চাকরি করেন? শিক্ষা সচিব যদি না চান, শিক্ষা উপদেষ্টা কি সেটা করতে পারেন না? এতই অথর্ব, এতই অক্ষম তিনি। বোধ করি সেই কারণেই তারা এবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। মানে আমরা খেয়াল করি একটা ছুটির দিতে ডিক্লেয়ার করতে দেরি হয়েছে, এই জন্য একটা মব তৈরি হলো এবং এই শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ক্যাম্পেইন হলো ফেসবুকে, ক্যাম্পেইন শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের বিরুদ্ধে, এবং তাকে অপসারণ করতে হবে এই দাবিও জানালেন অনেকে। এবং শেষ পর্যন্ত ঘটনা সেরকম ঘটলো, তীব্র চাপের মুখে সেই সচিবকে অপসারণ করা হয়েছে। কি কি করলো? স্টুডেন্টরা সেখানে প্রথম গেল, গেটের বাইরে ছিলেন, তারপর তারা গেট ভেঙে ঢুকে পড়েন, সেখানকার যানবাহন ভাঙচুর করেন। খুব স্বাভাবিকভাবে পুলিশ তখন বল প্রয়োগ করে, কারণ সচিবালয়ের ভেতরের মতো এরকম একটা জায়গা এটা হতে দিতে পারা যায় না, তাহলে রাষ্ট্র থাকে না। তারপর তারা বাইরে যান এবং সেখানেও পুলিশের সাথে তারা দফায় দফায় সংঘর্ষে জড়ান। তাদের দাবি কি? দাবি হচ্ছে সচিবকে অপসারণ করতে হবে। কেন অপসারণ করতে হবে? তিনি পরীক্ষা পিছাতে দেননি, দিতে চাননি। এটা গোপন সূত্রে সবাই জেনে গিয়ে এই তাণ্ডব চালালো, এই কাণ্ড ঘটালো। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও একইভাবে এইচএসসি পরীক্ষার্থীরা এই ধরনের কাজগুলো করেছে বা ঘটিয়েছে। ওই যে বলছিলাম যে এটা নিয়ে সিস্টেম্যাটিক ক্যাম্পেইন ছিল, এমনকি মৃতের সংখ্যা নিয়েও ক্যাম্পেইন ছিল। মাইলস্টোন কলেজ বা স্কুলের ওখানে উপদেষ্টাদের কপালে যা জুটেছে তার সাথে খুবই সিরিয়াসলি এটা জড়িত ছিল। এছাড়াও সেনাবাহিনী কিছু স্টুডেন্ট এবং টিচারকে সম্ভবত আঘাত করেছিলেন প্রথম দিন। তারা কী কারণ আমরা নিশ্চিত নই, কিন্তু সেটাও একটা তাদেরকে ক্ষুব্ধ করে তোলার কারণ। কিন্তু মূল কারণ হচ্ছে লাশের সংখ্যা নাকি সরকার লুকাচ্ছে। সিস্টেম্যাটিকভাবে গুজব ছড়িয়ে এই পরিস্থিতি তৈরি করা হলো। আমি বলছিলাম যে এই ঘটনা ঘটবে, আরও ঘটবে, আমি এটা আবারও বলি, প্রায়ই বলছি, আবারও ঘটবে, ঘটানো হবে পরিকল্পিতভাবে। দেশের আইন শৃঙ্খলার অবস্থা আমরা যদি গতকাল যা ঘটেছে, আমরা তো এই প্রশ্ন করতে পারি, আমি করি এখন, দেশের নির্বাচন হওয়ার পরিস্থিতি কেমন আছে? আমরা জানি এই আওয়াজ চলে আসবে, কোনো সন্দেহ নাই। এখনই মানে খুব দ্রুত চলে আসবে না হয়তো, কারণ গোপালগঞ্জের পর যেন ভান্নান মাসুদ খুব দ্রুত মন্তব্য করে খানিকটা বিপাকে পড়েছেন। সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। পাটগ্রামে বিএনপির লোকজনের থানা হামলার পর জামায়াতের আমির যে বলেছেন এই অবস্থায় কিসের নির্বাচন, সেটা নিয়েও কথাবার্তা হওয়ার কারণে তিনিও হয়তো আপাতত একটু চুপ হয়েছেন। কিন্তু যারা নির্বাচন পেছাতে চায়, প্রিসাইজলি বললে এনসিপি জামায়াত, তারা এই মানে গতকালের দুটো ঘটনা সামনে নিয়ে আসবেন। আমি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তি, 2 জন উপদেষ্টা, একজন প্রেস সচিব 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। তারা ঝুঁকির মুখে ছিলেন ঢাকা শহরে বসে, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বসে, তাদের সাথে এত পুলিশ, এত প্রোটোকল, কিন্তু তারা এই বিপদে পড়েছেন। দ্বিতীয়টা, সচিবালয়ের মতো জায়গায় ঢুকে এই রকম মব এই তাণ্ডব চালাতে পারে, তাহলে আসলে দেশের সিকিউরিটি কোন জায়গায়? প্রশ্ন তো করাই যেতে পারে, খুব ভালোভাবেই করা যেতে পারে। এই সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে গেল, এটুকুর আগেই পুলিশের অ্যাকশনে যাওয়া উচিত ছিল, জরুরি ছিল, কিন্তু যায়নি। বাস্তবতা হলো সচিবালয়ের গেট ভেঙে ফেলা যায়, তার ভেতরে যাওয়া যায়, গাড়ি ভাঙচুর করা যায়। এটা প্রতিষ্ঠিত করা হলো। নির্বাচনের জন্য যথেষ্ট নিরাপত্তা নেই, অভ্যন্তরীণ নিরাপত্তা বা আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, এটা দিয়েই নির্বাচন পেছানোর পায়তারা চলবে, পায়তারা হবে দীর্ঘদিন থেকে। বলছি কথাটা, যেখানেই ঘটুক না কেন, যে কোনো ঘটনা, সেটার সাথে রিলেট করার চেষ্টা করা হয়, তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে, যে ঘটনাগুলো স্পন্টেনিয়াসলি ঘটে সেগুলোকে তো ইউজ করা হবেই, আর যেগুলো ঘটে না সে মানে নতুন করে ঘটানোর চেষ্টা হবে। জনাব নাহিদ ইসলামের মার্চের কথা আমি মানে রিপিটেডলি বলছি, আপনাদের অনেকের বোরিং লাগতে পারে, তারপরে আমি বলে যাই। তিনি রয়টার্স এএফপিকে বলেছেন যে এই বছরের মধ্যে নির্বাচন হওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ মানে নির্বাচনের আইনশৃঙ্খলার পরিস্থিতি মোটেও ভালো না। সুতরাং আমরা ঠিক সেদিকে এগিয়ে যাচ্ছি, সেই রকম একটা পরিকল্পনা আসছে। আমরা অচিরেই গতকাল যা ঘটানো হলো, ঘটেনি আসলে, এগুলো ঘটানো হয়েছে, গতকাল যা ঘটানো হয়েছে সেগুলো আদতে সেটি পরিকল্পনার অংশ। আমি এখনও মনে করি শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আমি যখনই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে বলছি, তার সাথে সবসময় যোগ করার চেষ্টা করেছি সংকট তৈরির একটা কন্টিনিউয়াস প্রচেষ্টা থাকবে। আমরা সেটারই একটা ম্যানিফেস্টেশন দেখেছি গতকাল, এবং আমাদের সত্যিকার অর্থে জনগণকে সতর্ক করে তুলতে হবে এই ধরনের গুজব, এই ধরনের
মিথ্যাচারের মাধ্যমে এই ধরনের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।